আসসালামু আলাইকুম। আজকে মূলত পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরিস্থিতি এবং তাদের যুদ্ধ ক্ষমতা এই দুটি বিষয় নিয়ে মূলত বিশ্লেষণ করব। বিশেষ করে ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে মূলত ভারত তার পূর্ণ শক্তি নিয়ে, বিশেষ করে সামরিক বাহিনীর সেনা, নৌ, বিমান, এই তিন বাহিনী নিয়েই সে অলরেডি পাকিস্তান আক্রমণ করেছে। যেখানে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 70-80টি যুদ্ধ বিমান নিয়ে মূলত ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী যৌথ বাহিনী একযোগে আক্রমণ করেছে ভারতের পাকিস্তানের বিভিন্ন প্রায় 15-20টি স্থাপনায়, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে প্রায় 5-7টি মসজিদে আক্রমণ হয়েছে, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 20-30 জন নাকি নিহতও হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানও পাল্টা আক্রমণ করেছে এবং প্রতিরোধ করার চেষ্টা করছে। সেখানে দেখা যাচ্ছে প্রায় মিডিয়াতে এসেছে এখনো পর্যন্ত প্রায় 5-6টি যুদ্ধ বিমান তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং পাইলটকে বন্দী করতে সক্ষম হয়েছে। এই পরিস্থিতিতে মূলত পাকিস্তান এবং ভারত উভয়ের সামরিক সক্ষমতা, এই বিষয়টি নিয়ে মূলত বিশ্লেষণের চেষ্টা করব। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে মূলত ভারত তার রাফায়েল যুদ্ধবিমান, এটি অত্যাধুনিক যুদ্ধবিমান, বিশেষ করে এটি 4th বা 5th প্রজন্মের যুদ্ধবিমান, এটি উৎপাদিত হয়েছে। মিডিয়া থেকে জানা যাচ্ছে এটিই প্রথম রাফায়েল যুদ্ধবিমান যেটি মূলত বিশ্বে প্রথম এটি ধ্বংস হলো, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিশ্লেষণগুলো দেখা যাচ্ছে যে পাকিস্তান এবং ভারত কার কেমন যুদ্ধ ক্ষমতা রয়েছে, যুদ্ধ সক্ষমতা আছে এবং সে কতদিন যুদ্ধ চালিয়ে নিতে পারবে, এই বিষয়টি আলোচনা করব। এখন এই বিষয়টি আলোচনা করতে গেলে দেখা যায় আন্তর্জাতিক, বিশেষ করে সামরিক এক্সপার্টগণ যে বিষয়টি তুলে ধরে থাকে যে একটি দেশের যুদ্ধ ক্ষমতা মূলত নির্ভর করে একটি দেশের সামরিক শক্তির উপর, বিশেষ করে অস্ত্রশস্ত্র এবং এর সামরিক বাহিনীর আকার ইত্যাদির উপর, পাশাপাশি এর অর্থনৈতিক অবস্থা এবং এর আন্তর্জাতিক এলি কারা, অর্থাৎ এর আন্তর্জাতিক বন্ধু কারা এবং কারা অস্ত্র সাপ্লাই দিচ্ছে এবং কত দূর দিতে পারবে ইত্যাদি বিষয়গুলোর উপর মূলত নির্ভর করে থাকে। এখন দেখা যাচ্ছে ভারতের মূলত প্রায় 25 লাখের মতো সেনা সদস্য রয়েছে, অর্থাৎ একটিভি আছে মূলত 12-13 লাখ সৈন্য সংখ্যা। অর্থাৎ সেনাবাহিনী যে সকল অস্ত্রশস্ত্র ইউজ করে, যেগুলো মূলত বাংলাদেশের সামরিক বাহিনী ইউজ করে, সেগুলোই মূলত তারাও ইউজ করে। অন্যদিকে তাদের এক্সট্রা অস্ত্র হিসেবে মূলত হলো মিসাইল এবং তাদের যুদ্ধবিমান এবং এয়ারক্রাফট ক্যারিয়ার, এই কয়টি মূলত তাদের ভারী অস্ত্র। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত মূলত উন্নত মিসাইলের ক্ষেত্রে বলতে গেলে ভারতের ব্রহ্মাস মিসাইল এটি অত্যন্ত উন্নত মিসাইল। এটি মূলত হাইপারসনিক মিসাইল বলা হয়ে থাকে, বিশেষ করে শব্দের থেকে দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি ভারতের কিছু ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য বিশেষ ব্যালিস্টিক মিসাইল রয়েছে মিডিয়াম রেঞ্জের, যেটি মূলত প্রায় অগ্নি 5 বা 6 এই সিরিজের, যেটি 7,000-8,000 কিলোমিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ এই মিসাইলগুলো মূলত সাবমেরিন থেকে এবং পাশাপাশি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা যায় এবং ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। সেক্ষেত্রে ভারত মূলত যুদ্ধাস্ত্রের দিক থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার সাবমেরিন, এখান থেকে সে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে সক্ষম। পাশাপাশি মূলত বিমান বাহিনীর রাফায়েল এবং তার নিজস্ব তেজাস যুদ্ধবিমান, এগুলো থেকেও পারমাণবিক বোমা নিক্ষেপ করা সম্ভব। বিশেষ করে ভারতের হাতে 140 থেকে 150টি পারমাণবিক বোমা রয়েছে। এখন পাকিস্তানের কথা চিন্তা করে দেখা যাচ্ছে পাকিস্তানেরও প্রায় 5-7 লাখ সৈন্য সংখ্যা রয়েছে এবং আরও তার 5-7 লাখ সৈন্য সংখ্যা রিজার্ভ রয়েছে। এই বিবেচনায় দেখা যাচ্ছে যে পাকিস্তানের হাতেও প্রায় 150টি পারমাণবিক বোমা রয়েছে এবং পাকিস্তানের যদিও কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, পাকিস্তানের হাতেও যুদ্ধ বিমান, বিশেষ করে F-16 এবং
বিশেষ করে 17 থান্ডার বোল এটি মূলত বিশেষ করে, এবং পাশাপাশি J-10C এবং মূলত পাকিস্তানের হাতে কিছু শাহিন সিরিজের মিসাইল রয়েছে, যেগুলো প্রায় 4 থেকে 5,000 রেঞ্জের মধ্যে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি পাকিস্তানের এই সিরিজের মিসাইলের মধ্যে হাইপারসোনিক মিসাইল রয়েছে, যেগুলো শব্দের থেকে দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম, এমন কিছু মিসাইলও তার মধ্যে রয়েছে। এবং পাকিস্তানের এইসব যুদ্ধজাহাজ থেকে এবং সাবমেরিন থেকে, পাশাপাশি যুদ্ধবিমান থেকেও এইসব পারমাণবিক বোমা এবং এই সকল মিসাইল ব্যবহার করা সম্ভব। পাশাপাশি এই যুদ্ধের মধ্যেই পাকিস্তান মূলত চীন থেকে উন্নত প্রযুক্তির একটি এই শব্দের থেকে দ্রুতগতি সম্পন্ন হাইপারসোনিক মিসাইল নিয়ে এসেছে। এই হলো মূলত সামরিক এবং নৌবাহিনীর তাদের যুদ্ধ ক্ষমতা। পাশাপাশি ভারতেরও তেজাস সহ প্রায় 70-80টি বা 120টির মতো যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানেরও একই রকম প্রায় 100টির মতো যুদ্ধবিমান রয়েছে, F-16 এবং J-17 থান্ডারবোল্ট এবং J-10C। পাশাপাশি উভয় দেশেরই পারমাণবিক বোমা রয়েছে প্রায় 150টির মতো। অন্যদিকে মূলত মিসাইল ডিফেন্স সিস্টেম যে জিনিসটি হলো মূলত যুদ্ধবিমান থেকে বা ভূমি থেকে নিক্ষেপণ করা কোনো ধরনের মিসাইল, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল, এগুলোকে মোকাবেলা করার জন্য পাকিস্তানের হাতে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটি চীন থেকে নিয়ে এসেছে। আবার অন্যদিকে ভারতের হাতেও S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, বিশেষ করে এটি রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। মূলত মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে থার্ডের পরেই মূলত বা এর সমকক্ষ মিসাইল ডিফেন্স সিস্টেম মূলত রাশিয়ান S-400 এবং চাইনিজ HQ-9। এটি অত্যন্ত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা। এখন দেখা যাচ্ছে আকাশ এই প্রতিরক্ষা ব্যবস্থাপনা কতটুকু প্রোটেকশন দিতে পারবে ভারত এবং পাকিস্তানকে তাদের একে অপরের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে। সেই দিক বিবেচনায় দেখা যাচ্ছে সামরিক এক্সপার্টরা মূলত বলে থাকেন, এবং এটি পরীক্ষিত এই ইয়েমেনের হুদির মিসাইল আক্রমণ থেকে এবং প্যালেস্তাইন হামাসের মিসাইল আক্রমণ থেকে ইসরায়েল পেট্রিয়ট মিসাইল এবং অত্যন্ত শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম, বিশেষ করে আয়রন ডোম ব্যবহার করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু কোনো অবস্থাতেই 100টি মিসাইলের মধ্যে বা 100টি রকেটের মধ্যে 100টি কোনো অবস্থাতেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয় না। এই পরিস্থিতিতে 100টি মিসাইল ছুড়লে দেখা যাবে কমপক্ষে 5 থেকে 10টি হলো মিসাইল ভূখণ্ডে আঘাত হানবে এবং এর ক্ষয়ক্ষতি হবে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ভারত এবং পাকিস্তান একে অপরকে মিসাইল নিক্ষেপ করলে বা যুদ্ধবিমান থেকে মিসাইল নিক্ষেপ করলে কোনো অবস্থাতেই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা কোনো অবস্থাতেই এটি ধ্বংস করতে সক্ষম হবে না, প্রতিরক্ষা দিতে পারবে না, এবং নিশ্চিত মিসাইলগুলো একে অপরের ভূখণ্ডে আঘাত হানবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু ভারত এবং পাকিস্তান এখন কতদূর যুদ্ধ চালিয়ে নিতে পারবে সেটি হলো মৌলিক বিষয়। এই দিকে বিবেচনা করে দেখা যাচ্ছে ভারত এবং পাকিস্তানের বিশাল জনসংখ্যা, পাকিস্তানের প্রায় 25 কোটি জনসংখ্যা এবং ভারতের 150 কোটি জনসংখ্যা, যার ফলে এটি দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে নেবে রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 বছর 2 বছর, এই ধরনের সক্ষমতা এর নেই। পাশাপাশি এটি মূলত পারমাণবিক যুদ্ধে যে রূপ নেবে এবং দেখা যাবে একে অপরকে পারমাণবিক বোমা নিক্ষেপ করতেছে। দীর্ঘদিন রাশিয়া ইউক্রেনের মতো এরকম আর্টিলারির বা পদাতিক বাহিনীর যুদ্ধ চালিয়ে নেবে, বিশেষ করে ড্রোন যুদ্ধ বা ইত্যাদি। এই ধরনের সুযোগ খুবই কম। এর আর্থিক উভয় দেশেরই জনসংখ্যার তুলনায় অর্থনীতির অবস্থা খুব বেশি ভালো না, দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে নেবে এমন সক্ষমতা নেই। এই পরিস্থিতিতে পাকিস্তান এবং ভারতের জন্য এবং এই অঞ্চলে মানুষের জন্য সকলের জন্য বিপদ, কারণ পারমাণবিক যুদ্ধ হলেই উভয় দেশের ক্ষয়ক্ষতি হবে, পাশাপাশি পুরো অঞ্চলের আশেপাশের প্রতিবেশী সকল রাষ্ট্রেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। কারণ জানা যাচ্ছে একটি পারমাণবিক বোমা থেকেই প্রায় 10-12 কোটি মানুষ নিহত হবে। এই পরিস্থিতিতে এর প্রভাব ব্যাপক বিস্তৃত, যেটি জাপানের হিরোশিমা থেকে দেখা যাচ্ছে, যার ফলে এই অঞ্চলের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। কারণ হলো
মূলত পাকিস্তান বা ভারত একে অপরকে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। এই পরিস্থিতিতে একটি বা দুটি হলে পারমাণবিক বোমা একে অপরের ভূখণ্ডে এটি পতিত হবে এবং আঘাত হানবে, যার ফলে ক্ষয়ক্ষতি হবে এটি নিশ্চিত। অন্যদিকে মূলত দেখা যাচ্ছে পাকিস্তান মূলত আমেরিকা থেকে অস্ত্র সংগ্রহ করে থাকে, পাশাপাশি তুরস্ক থেকে সংগ্রহ করে এবং চীন থেকে সংগ্রহ করে থাকে। অন্যদিকে ভারত দেখা যাচ্ছে এটি মূলত রাশিয়া থেকে এবং অস্ত্র সংগ্রহ করে এবং মূলত মিসাইলগুলো ইসরায়েল থেকে সংগ্রহ করে। পাশাপাশি রিসেন্টলি এটি রাফায়েল যুদ্ধ বিমানটি ফ্রান্স থেকে নিয়েছে এবং আরও ৬০-৭০টি অর্ডার দিয়েছে। এই পরিস্থিতি দেখা যাচ্ছে মূলত পাকিস্তানের পাশে ইনডিরেক্টলি মূলত চীন এটি সমর্থন দিয়েছে, তুরস্ক সমর্থন দিয়েছে, অন্যদিকে ইসরায়েল ভারতকে সমর্থন দিয়েছে। সেক্ষেত্রে মূলত ইউরোপ আমেরিকা তারা মূলত নিরপেক্ষ ভূমিকা এখনও রয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে এমন সক্ষমতা তাদের মধ্যে নেই। পাশাপাশি যার ফলে দেখা যাবে যে জিনিসটি একে অপরের যুদ্ধ সক্ষমতা অনেক বেশি রয়েছে, বিশেষ করে ভারী অস্ত্র, ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে ওর মধ্যে, যা এক প্রকার এই অঞ্চলের জন্য বিপদ নিয়ে আসবে। বিশেষ করে যদ্দূর ধারণা করা যায় বা অনেক বিশ্লেষণে পাওয়া যায়, মূলত অল্প কিছুদিনের মধ্যেই একে অপরকে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে। এটি মূলত স্পষ্টভাবে বোঝা যায়, কারণ তাদের যুদ্ধ ক্ষমতা বেশি দিন চালিয়ে নেওয়ার সক্ষমতা নেই। সেক্ষেত্রে তারা রাশিয়া এবং ইউক্রেনের মতো এরকম লম্বা সময় যুদ্ধ করে মনে হচ্ছে না। যে কোনো মুহূর্তেই তারা যুদ্ধের এক পর্যায়ে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করে ফেলবে এবং এতে ভয়াবহ বিপদ সৃষ্টি হবে এই অঞ্চলে এবং তাদের উভয়ের জন্য। এই হলো মূলত পাকিস্তান এবং ভারতের উভয়ের যুদ্ধ পরিস্থিতি এবং তাদের যুদ্ধাস্ত্র এবং তাদের যুদ্ধ সক্ষমতা, যা খুবই এই অঞ্চলের জন্য বিপজ্জনক, যার ফলে শান্তির কোনো বিকল্প নেই।